সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়া হবে, বিএনপির বর্ধিত সভায় খালেদা জিয়ার হুঁশিয়ারি। আগে স্থানীয় সরকার নির্বাচনের ফাঁদে পা দেবে না বিএনপি, বললেন তারেক রহমান। বিএনপির বর্ধিত সভা ঘিরে সংসদ ভবন এলাকায় উৎসব মুখর পরিবেশ। ফ্যাসিবাদী আমলে দেশ ছিল অবরুদ্ধ, বললেন মির্জা ফখরুল। ছাত্র তরুণদের দলের নাম জাতীয় নাগরিক পার্টি, নাহিদ ইসলাম আহ্বায়ক, সদস্য সচিব আখতার। গণতান্ত্রিক ছাত্র সংসদের 205 সদস্যের আহ্বায়ক কমিটি। জুলাইয়ে শহীদগণ, জুলাই শহীদ আর আহতদের অভিহিত করা হবে জুলাই যোদ্ধা নামে। সহায়তা 3 ক্যাটাগরিতে। রমজান মাসের প্রথম সপ্তাহে আসছে 14 কোটি লিটার অপরিশোধিত সয়াবিন তেল। চাহিদার তুলনায় আমদানি বেশি, জানালেন ভোক্তা মহাপরিচালক। দেখছিলেন ক্রাউন চ্যানেল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রতিহিংসা বা প্রতিশোধ নয়, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ভালোবাসা দিয়ে সকলে মিলে গণতান্ত্রিক বাসযোগ্য উন্নত বাংলাদেশ গড়তে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম জিয়া বলেন, এমন কোনো কাজ করা যাবে না যাতে গণ অভ্যুত্থানের অর্জন নস্যাৎ হয়ে যায়। পতিত ফ্যাসিবাদ গণ অভ্যুত্থানের অর্জনকে ধ্বংসের চক্রান্ত করছে অভিযোগ করে তিনি বলেন, ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকুন্দ, ছবি তুলেছেন এম সেলিম। দীর্ঘ 7 বছর পর বিএনপির বর্ধিত সভা, 16 বছরের ফ্যাসিবাদী শাসনের পতন এবং জুলাই অভ্যুত্থানের পরিবর্তিত প্রেক্ষাপটে বর্ধিত সভাকে ঘিরে উচ্ছ্বাস দেখা গেছে সারা দেশ থেকে আসা বিএনপির থানা, উপজেলা, জেলা ও পৌর মহানগর নেতাদের মধ্যে। সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণ উৎসব মুখর। এর মধ্যে মঞ্চ থেকে ঘোষণা আসে, বর্ধিত সভার প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডন থেকে অনলাইনে তিনি যুক্ত হওয়ায় উৎফুল্ল হন নেতা কর্মীরা। সভার শুরুতেই গত 16 বছর এবং জুলাই অভ্যুত্থানে আহত নিহতদের স্মরণ করে দীর্ঘ সময় পর ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে সবাই এক হওয়ায় শুকরিয়া জানান। দীর্ঘ ফ্যাসিবাদী বিরোধী সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং সম্প্রতি জুলাই আগস্টের ফ্যাসিবাদী শাসকদের নির্মম ভয়াবহ দমন নীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা। আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি। দীর্ঘ 15 বছর গণতন্ত্রের জন্য, আমার মুক্তির জন্য আপনারা যে নিরন্তর সংগ্রাম করেছেন এবং আমাদের অসংখ্য সহকর্মী প্রাণ দিয়েছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন এবং প্রায় 1.25 লক্ষ মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে, এখন আদালতের বারান্দায় ন্যায় বিচারের জন্য ঘুরে বেড়াচ্ছেন। আপনাদের এ ত্যাগ শুধু দল নয়, জাতি চিরকাল স্মরণ রাখবে। সকলে মিলে গণতান্ত্রিক বাসযোগ্য উন্নত বাংলাদেশ গড়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা, রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। সংকট উত্তরণে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। আমি বিশ্বাস করি আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আরো উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এত দিনকার সংগ্রাম, আত্মত্যাগ বিফলে যায়। বাংলাদেশের
সর্বস্তরের মানুষ, বিশেষ করে তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। আগামী দিনে গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ 7 বছর পর অনুষ্ঠিত হল বিএনপির বর্ধিত সভা। সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশকে গণতন্ত্রের পথে ফেরাতে কোনো ধরনের বিভেদ তৈরি না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, এলডি হল প্রাঙ্গণ, সংসদ ভবন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ইতিবাচক হলেও কোনো কোনো উপদেষ্টার বিভ্রান্তিমূলক বক্তব্যে জনগণ হতাশ। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হবে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি এই ফাঁদে পা দেবে না। সরকারি সংস্কার ও বিএনপির 31 দফার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই বলে জানান তিনি। ঐক্য ও জাতীয় নির্বাচনের পরিবেশ নষ্টের ষড়যন্ত্র চলছে জানিয়ে এ ব্যাপারে কৃষক, শ্রমিক, আলেম, ওলামা, পীর, মাশায়েখ সহ দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। রিপোর্ট করছেন ইমরুল কায়েস, ছবি তুলেছেন আরিফুল ইসলাম মাসুম। জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে বিএনপির বর্ধিত সভায় সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ পুনর্গঠনের অপার সম্ভাবনা তৈরি হয়েছে। এই সম্ভাবনা নষ্ট করার জন্য নানা রকম ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এর বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। সুকৌশলে রক্ত পিচ্ছিল রাজপথে গড়ে ওঠা জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চলছে। জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের চক্রান্তের বিরুদ্ধে আমি আজ দেশের কৃষক, শ্রমিক জনতা, আলেম, ওলেমা, পীর, মাশায়েখ তথা সকল শ্রেণী পেশার মানুষকে, আপনারা আজ এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের প্রত্যেকের মাধ্যমে তাদেরকে সতর্ক থাকার আহ্বান এবং অনুরোধ জানাই। সরকারের সংস্কারের সাথে বিএনপির 31 দফার মিল আছে বলে অভিমত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। সংস্কার কিংবা স্থানীয় নির্বাচন এসব ইস্যু নিয়ে জনগণের সামনে এক ধরনের ধূম্র জাল সৃষ্টি করা হচ্ছে। রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। বিএনপির কাছে সংস্কারের ধারণা নতুন কিছু নয়। সরকারে কিংবা বিরোধী দলে বিএনপি যখন যে অবস্থানেই দায়িত্ব পালন করেছে, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে সময়ের পরিপ্রেক্ষিতে সব সময় রাষ্ট্র, সরকার ও রাজনীতিতে প্রয়োজনীয় সংস্কার করেছে। সময়ের প্রয়োজনে রাষ্ট্র, সরকার, রাজনীতি ও রাজনৈতিক দলের সংস্কারের জন্য এই 31 দফাতেও সংযোজন বিয়োজনের সুযোগ রয়েছে। এমনকি বিএনপির 31 দফার সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রস্তাবের খুব বেশি ইস্যুতে মৌলিক বিরোধ নেই। জনগণের রাজনৈতিক ক্ষমতা ফিরিয়ে দিতেই বিএনপি আগে জাতীয় নির্বাচনের দাবি করছে বলে উল্লেখ করেন তিনি। বিভিন্ন সময় জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য জনমনে ইতিবাচক ধারণা সৃষ্টি করলেও জাতীয় নির্বাচন নিয়ে কোনো কোনো উপদেষ্টার বিভ্রান্তিমূলক বক্তব্য, মন্তব্য স্বাধীনতাপ্রিয় গণতান্ত্রিকামী জনগণের জন্য হতাশার কারণও হয়ে উঠেছে। সরকার যেখানে বাজার পরিস্থিতি কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না,
সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করতে চাইছে এটি জনগণের কাছে বোধগম্য নয়। গণতান্ত্রিকামী জনগণ মনে করেন স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি হবে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া, যা সরাসরি গণ অভ্যুত্থান আকাঙ্ক্ষা বিরোধী। গণহত্যাকারী, টাকা পাচারকারী, দুর্নীতিবাজ মাফিয়া চক্রকে পুনর্বাসন প্রক্রিয়ার এই ফাঁদে বিএনপি পা দেবে না, বিএনপি পা দিতে পারে না। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে এরই মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে জানিয়ে এ ব্যাপারে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তারেক রহমান। নতুন গঠিত সকল রাজনৈতিক দলকে স্বাগত জানান তিনি। যে কোনো মূল্যে নিজ দলের নেতাকর্মীদের ঐক্য ধরে রাখার উপর জোর দেন তারেক রহমান। বলেন, দেশ ও দল বিরোধী কোনো কাজ করে কেউই ছাড় পাবেন না। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। এর আগে সকালে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় বিএনপির বর্ধিত সভা। জাতীয় সংসদের এলডি হল ও মাঠ প্রাঙ্গণে চলা বর্ধিত সভার সভাপতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বর্ধিত সভায় সারা দেশ থেকে প্রায় 4000 প্রতিনিধি অংশ নিচ্ছেন। শুরুতে শোক প্রস্তাব পড়ে শোনান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঞ্চে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। এছাড়াও দলের ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক সহ বিগত নির্বাচনে যারা মনোনয়ন পেয়েছিলেন তারাও উপস্থিত সভায়। জেলা, থানা বা উপজেলা নেতারাও উপস্থিত রয়েছেন বর্ধিত সভায়। স্বাগত বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অসংখ্য বিএনপি নেতাকর্মী প্রাণ হারিয়েছেন, আহত ও পঙ্গু হয়েছেন। ফ্যাসিবাদী আমলে দেশ ছিল অবরুদ্ধ এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, প্রয়োগ করে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন এবং গণতন্ত্রকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবেন। গণতন্ত্রের চর্চা হবে। কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখছি এখনো যতক্ষণ পর্যন্ত সেই লক্ষ্যে আমরা সুস্পষ্ট নির্দেশনা পাচ্ছি। ইতিমধ্যে আমরা জানেন দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হচ্ছে। দর্শক, জাতীয় সংসদ ভবনের এলজি হল প্রাঙ্গণে এই মুহূর্তে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন গাজী। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মিরাজ, বিএনপির বর্ধিত সভার এখনকার কার্যক্রম সম্পর্কে আমাদের জানান। সাবরিনা, এখনকার কার্যক্রম নেতারা এসেছেন তৃণমূলের, বিশেষ করে জেলা, উপজেলা এবং পৌরসভা থেকে যেই নেতারা এসেছেন। দ্বিতীয় যে অধিবেশন দুপুরের পর থেকে শুরু হয়েছে, সেই জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে নেতারা রাখছেন সেই বক্তব্যের পরবর্তীতে চলছে। এরপরে আসলে এই পর্বটি শেষ হলে তখন ভাবে চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেবেন এমনটি ঘোষণা দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী এখন এই বর্ধিত সভায় তৃণমূলের নেতারা বক্তব্য রাখছেন। তারা যেই কয়েকটি বিষয় এখানে উল্লেখ করেছেন, এর মধ্যে যে সকল নেতারা ভেতর থেকে বাইরে এসেছেন, যেহেতু গণমাধ্যমের প্রবেশাধিকার নেই এই অধিবেশনে, সেক্ষেত্রে বাইরে যারা এসেছেন তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে এই জেলা পর্যায়ে বিএনপিকে আরো সুসংগঠিত ভোটের অধিকারের জন্য, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন সংগ্রাম করে আসছিলেন, সেই আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এই যে একটি পরিবর্তন এসেছে বাংলাদেশ, সেই পরিবর্তনের ধারায় মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য, গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্য তারা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দাবি করছেন। একই সাথে দেশের যে অস্থিতিশীল পরিস্থিতি বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে, বিভিন্ন সময়ে সেই অস্থিতিশীল পরিবেশ থেকে দেশকে মুক্ত করতে একটি স্থিতিশীল অবস্থার জন্য জাতীয় নির্বাচনের উপর গুরুত্ব দিচ্ছেন বিএনপির তৃণমূলের নেতারা। সেই সাথে তারা যেটি বলছেন যে বিএনপিকে নিয়ে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানাভাবে অপপ্রচার এবং মিথ্যাচার করা হচ্ছে, সেই বিষয়টি যেন দলের হাইকমান্ড থেকেও সেই বিষয়টি যেন একটু গুরুত্ব দিয়ে একটি ঐক্যমত্যের ভিত্তিতে, অর্থাৎ জাতির সবার মধ্যে একটি ঐক্য যেন তৈরি হয়। সেক্ষেত্রে দলের যেই চেষ্টা, দলের হাইকমান্ডের যে নির্দেশনা আছে, সেই নির্দেশনার আলোকে তৃণমূল থেকেও
যেন একইভাবে সকল দল মত এবং সকল শ্রেণী পেশা মানুষের সাথে সমন্বয় করে বড় দল হিসেবে দায়িত্ব বিএনপির বেশি, সেই বিষয়টিও অনেকে তাদের বক্তব্যে এখানে কিন্তু গুরুত্ব দিচ্ছেন, সেই বিষয়টি বলছেন। একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উদ্বোধনী অধিবেশনে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যে তারা কিন্তু দুজনে একটি বিষয় গুরুত্ব দিয়েছেন যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই দেশের সার্বিক বাস্তবতা, দেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে যাতে দলের প্রতিটি নেতা কর্মী সেইভাবে কাজ করেন, সাধারণ মানুষের সাথে থেকে এবং সাধারণ মানুষকে তাদের সাথে রেখে দলের কার্যক্রমগুলো যাতে পরিচালনা করে, সেই বিষয়টি নিয়েও এই বর্ধিত সভার যে রুদ্ধদ্বার অধিবেশন চলছে সেখানে নেতারা বক্তব্য দিচ্ছেন বা সেই বিষয়ে গুরুত্ব আরোপ করছেন, যেটি তারা বাইরে এসে আমাদেরকে জানাচ্ছে। তবে অধিবেশন যেহেতু এখনো চলছে, সারা দেশের থেকে যেহেতু নেতাকর্মীরা এসেছে এবং দীর্ঘদিন পরে একটি এই অধিবেশন বা এই বর্ধিত সভাটি হচ্ছে, যেহেতু এখানে যেমনি উৎসবের একটি আমেজ দেখেছি, সেই সাথে বিপুল সংখ্যক নেতা কর্মী সমর্থকরা তারা কিন্তু এসেছেন এবং এই সংসদের যে এলডি হলের বাইরেও তারা অনেকেই অবস্থান করছেন। এই অধিবেশনের যে উৎসবের আমেজ সেটি কিন্তু বাইরের সড়কেও আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া এখন এই অধিবেশনটি শেষ হওয়ার পরে আসলে পরবর্তীতে আমরা বুঝতে পারবো, তবে কখন শেষ হবে সেটি কিন্তু এখনো বোঝা যাচ্ছে না, যদিও নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়েছে নেতাদের বক্তব্য দেওয়ার জন্য। তারপরেও জেলা উপজেলা পর্যায়ে নানা বিষয় নিয়ে তারা আলোচনা করছেন, সেই ক্ষেত্রে সময় বেশি লাগছে, যেটি বিএনপির কেন্দ্রীয় নেতাদের অনেকের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। সাবিনা। মিরাজ, আপনাকে ধন্যবাদ। ছাত্র তরুণদের নয়া রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি। কাল বিকেলে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে দলটি। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে দলের নেতৃত্ব। আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম আর সদস্য সচিব আক্তার হোসেন। নতুন দলের যাত্রা শুরুর সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করেছে জাতীয় নাগরিক কমিটি। সারা দেশ থেকে ৩-৪ লাখ লোকের সমাগম ঘটবে দাবি নাগরিক কমিটির। দলটির নীতি নির্ধারকরা বলছেন, গণমানুষের দল হওয়ার পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামী জাতীয় নির্বাচনেও অংশ নেবেন তারা। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। জুলাই বিপ্লবের অন্যতম কারিগর দেশের তরুণ সমাজ। জুলাই অভ্যুত্থানে মূল চালিকা শক্তি ছিল তারা। হাসিনা সরকারের পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি সহ বেশ কয়েকটি প্ল্যাটফর্ম গঠিত হয়। ধীরে ধীরে চলতে থাকে দল গঠনের প্রক্রিয়া। শুক্রবার তরুণ প্রজন্মের হাত ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে রূপ নিতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। আত্মপ্রকাশ উপলক্ষে মানিক মিয়া এভিনিউ চলছে সব ধরনের প্রস্তুতি। দলের নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস। দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিল, সেই আগ্রহের অবসান হতে যাচ্ছে। আমরা কালকে আত্মপ্রকাশ করতে যাচ্ছি এবং আমরা এই কম সময়ের মধ্যে মানুষের একটা স্বতঃস্ফূর্ত সাড়া আমরা দেখতে পাচ্ছি। যারা রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে ওঠার চেষ্টা যাদের ছিল, তাদেরকে একত্রিত করে আমরা একটা পার্টি লঞ্চ করতে যাচ্ছি। তবে ইতোমধ্যে এ দলের শীর্ষ পদে কারা থাকছেন তা অনেকটাই চূড়ান্ত হয়েছে। নাহিদ ইসলাম আহ্বায়ক, আক্তার হোসেনকে সদস্য সচিব, নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রধান সমন্বয়কারী, সার্জিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে চূড়ান্ত করা হয়েছে। নতুন এই জোটে শিক্ষার্থীদের পাশাপাশি সব শ্রেণীর মানুষের অংশগ্রহণ থাকার কথা জানান সংগঠকরা। এই যে একটা অভূতপূর্ব সারা পুরো বাংলাদেশ থেকে আমরা তাদের এই প্রত্যাশার যে পারদ, সেটাকে সবসময় বজায় রেখে সততা, ন্যায়, দেশপ্রেম এগুলোকে সামনে রেখে দেশ এবং দেশের মানুষের প্রায়োরিটি সবার আগে রেখে আমরা কাজ করে যাব। আগামীতে দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজপথে থাকার পাশাপাশি জাতীয় নির্বাচনেও অংশ নেবে জাতীয় নাগরিক পার্টি। সারা বাংলাদেশ থেকে মানুষ আসার আগ্রহ প্রকাশ করছে। পরিমাণগত দিকটা আসলে ওইভাবে নিশ্চিত হওয়া যায় না, তবে আমরা সারা বাংলাদেশ থেকে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি এবং সবাই আসতে যাচ্ছে, সবাই জানতে যাচ্ছে, আগ্রহ সৃষ্টি হয়েছে। প্রত্যেকটি রাজনৈতিক দলের চূড়ান্ত লক্ষ্য থাকে, সেটির দিকে অবশ্যই আমরা যাচ্ছি। দেশের সব রাজনৈতিক দল, বিশিষ্টজন, কূটনীতিক ও জুলাই বিপ্লবে আহত ও নিহত পরিবারদেরও আমন্ত্রণ জানানো হয়েছে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। ২০৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে এই কমিটি ঘোষণা করা হয়েছে। সেই সাথে কমিটি ঘোষণা নিয়ে গতকালের অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তে
3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এর আগে বুধবার 6 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিল সংগঠনটি। সে সময় কমিটি ঘোষণা নিয়ে বিশৃঙ্খলা দেখা দেয়। বুধবার কমিটি গঠনের সময় বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিরুদ্ধে বৈষম্য ও সিন্ডিকেটের অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। গতকাল যে ঐতিহাসিক মুহূর্ত, সেই ঐতিহাসিক মুহূর্তে আমরা মধুর ক্যান্টিনে আমাদের ছাত্র সংগঠনের ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা কিন্তু কমিটি ঘোষণার আগেই আসলে এই পরিস্থিতিটা করার চেষ্টা করা হয়। তবে প্র্যাকটিক্যালি যে বিষয়টি হয়েছে, আমরা কিন্তু এখানে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিকভাবে সচেতন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমাদের এখানের যে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, ধর্মবর্ণ নির্বিশেষে কিন্তু আমরা আমাদের পূর্ণাঙ্গ কমিটির তালিকাটি করি। জুলাই শহীদগণ, জুলাই শহীদ এবং জুলাইয়ে অভ্যুত্থানের আহতগণ জুলাই যোদ্ধা নামে অভিহিত করার সিদ্ধান্ত হয়েছে। প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের জন্য ক্যাটাগরি অনুযায়ী সহযোগিতারও সিদ্ধান্ত হয়েছে। রুকনুজ্জামানের রিপোর্ট। গত 9 ও 24 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে জুলাই অভ্যুত্থানে নিহতদের জুলাই শহীদ নামে অভিহিত করার সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্তগুলো নিয়ে বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। শহীদ পরিবারগুলো 30 লাখ টাকার সঞ্চয়পত্র, 20,000 টাকার মাসিক ভাতা এবং সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকারে সুবিধা পাওয়ার কথা বলা হয়েছে। এই বছর যে অর্থ বছরটা যেটা শেষ হবে জুনের 30 তারিখে, সেই অর্থ বছরে সঞ্চয়পত্রের মাধ্যমে তারা 10 লাখ টাকা পাবেন। আর 2025-2026 অর্থ বছর যেটা জুলাই শুরু হবে এবং শেষ হবে জুন 2026-এ, সেই সময় আরো 20 লক্ষ টাকার তারা সঞ্চয়পত্র পাবেন প্রত্যেকটা পরিবার। জুলাই অভ্যুত্থানে আহতদের জুলাই যোদ্ধা নামে অবহিত করার সিদ্ধান্ত হয়েছে। আর আহতদের 3 ক্যাটাগরিতে সহায়তা দেওয়া হবে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী। ক্যাটাগরি এতে রয়েছেন 493 জন জুলাই যোদ্ধা, যারা অতি গুরুতর আহত, অর্থাৎ যারা চিকিৎসার পরও শারীরিক অসমর্থতার জন্য অন্যের সহায়তা ছাড়া জীবনযাপন করতে অক্ষম। এই ক্যাটাগরিতে এককালীন 5 লাখ টাকা, 20,000 টাকার মাসিক ভাতা, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী দেশি বিদেশি হাসপাতালে চিকিৎসা সহ আজীবন সরকারি হাসপাতালে চিকিৎসার সুবিধা সহ অন্যান্য সুবিধা পাবেন। ক্যাটাগরি বিতে 908 জন জুলাই যোদ্ধা, যারা গুরুতর আহত, অর্থাৎ চিকিৎসার পর যারা শারীরিক অসমর্থতার জন্য অন্যের আংশিক সহায়তায় জীবনযাপন করতে সক্ষম। এই ক্যাটাগরিতে এককালীন 3 লাখ টাকা, 15,000 টাকা মাসিক ভাতা, কর্মসহায়ক, প্রয়োজনীয় প্রশিক্ষণ সহ সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকারের সুবিধা সহ অন্যান্য সুবিধা পাবেন। ক্যাটাগরি সিতে 10,648 জন জুলাই যোদ্ধা, যারা চিকিৎসার পর বর্তমানে সুস্থ। এই ক্যাটাগরিতে এককালীন 1 লাখ টাকা, 10,000 টাকা মাসিক ভাতা, পুনর্বাসন সুবিধা সহ অন্যান্য সুবিধা পাবেন। আহতদের ক্যাটাগরি অনুযায়ী সুবিধা ঘোষণার ব্যাখ্যা দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মেডিকেলি তো আমরা দেখছি যে কারা আসলে এখন সক্ষম আছেন, কারা সত্যিকার অর্থে কারো, যেমন কেউ আছেন 2 চোখই হারিয়েছেন, তো তাকে তো মানে আপনারাই তো বুঝেন যে তার পাশে তো আমাদের সবারই দাঁড়ানো উচিত। মানবিক বিষয়টাকে সামনে রেখে এই কাজটা এই ক্যাটাগরি করা হয়েছে। এছাড়া সরকারের ঘোষিত সাংবাদিক অ্যাক্রিডিটেশন নীতিমালা আগের চেয়ে বেশি সাংবাদিক বান্ধব বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়। যাতে করে এটা ম্যানিপুলেট করার সুযোগ কম থাকে। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সকল সদস্যকে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন এবং জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকতে হবে। বৃহস্পতিবার সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের 7ম কর্নেল অব দি রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এর মধ্য দিয়ে সেনাপ্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করলেন। ওয়াকার উজ্জামান বলেন, ইনফ্যান্ট্রি রেজিমেন্ট 1971-এর পর থেকেই দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে।
যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সব সদস্যের প্রতি আহ্বান জানান তিনি। এর আগে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে সেনাপ্রধান পৌঁছালে তাকে প্রচলিত সামরিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয়। পরে সেনাবাহিনীর প্রধানকে কর্নেল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। কর্নেল অব দি রেজিমেন্ট হিসাবে আমি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রত্যেকটি সদস্যকে পেশাদার ও সুপ্রশিক্ষিত হিসাবে গড়ে তুলতে সর্বদা বদ্ধপরিকর। পেশাগত দক্ষতার পাশাপাশি একটা সুন্দর জীবনমানও আমাদের সকলের কাম্য। আমি যে কোনো কন্ডালমুখী কার্যক্রম বাস্তবায়নের জন্য সর্বদা সচেষ্ট থাকব ইনশাআল্লাহ। এ বিষয়ে আমি রেজিমেন্টের সকল সদস্যদের সহযোগিতা কামনা করছি। আমি আশা করব বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। রমজান মাসের প্রথম সপ্তাহে চট্টগ্রাম বন্দরে আমদানি হচ্ছে 14 কোটি লিটার অপরিশোধিত সয়াবিন তেল। আর্জেন্টিনা সহ একাধিক দেশ থেকে ট্যাঙ্কারে আসছে এসব তেল। কারখানায় পরিশোধন শেষে বাজারজাত করা হলে সয়াবিন তেলের সংকট কেটে যাবে বলে আশা সংশ্লিষ্টদের। বন্দর কর্তৃপক্ষ ও আমদানিকারকরা জানান, এক সপ্তাহের ব্যবধানে বন্দরে 5টি ট্যাঙ্কারে আমদানি হয়েছে 8.5 কোটি লিটার সয়াবিন তেল। আর রোজা শুরুর প্রথম সপ্তাহের মধ্যে 4টি ট্যাঙ্কারে আসবে আরও 51,000 মেট্রিক টন তেল। টিকে গ্রুপের পরিচালক শফিউল আতাহার জানান, 15,000 টন সয়াবিন তেল নিয়ে বন্দরে পৌঁছেছে এমটি এভেক্স নামের ট্যাঙ্কার। সব মিলিয়ে 3টি ট্যাঙ্কারে প্রতিষ্ঠানটি আমদানি করেছে 43,000 মেট্রিক টন তেল। খালাস শেষে চলছে দ্রুত পরিশোধনের প্রক্রিয়া। পরিশোধন শেষে তেল বাজারজাত করা হলে সংকট কেটে যাওয়ার কথা জানান তিনি। রমজানে 3 লাখ মেট্রিক টন সয়াবিন তেলের চাহিদার বিপরীতে 3,89,000 মেট্রিক টন আমদানি হয়েছে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তবে প্রতিষ্ঠানটির মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান জানিয়েছেন, বাড়তি থাকার পরও সয়াবিন তেলের বাজারে অস্বস্তি রয়েছে। রাজধানীতে টিসিবি ভবনে রমজান উপলক্ষে করা সংবাদ সম্মেলনে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, শুধু সরবরাহকারী প্রতিষ্ঠান নয়, ভোজ্য তেলের সরবরাহ ঘাটতির জন্য বিক্রেতারাও দায়ী। এই জন্য বাজার তদারকিতে টিমের কার্যক্রম বাড়ানো হয়েছে। তেলের সরবরাহ কমিয়ে দেওয়ার সরবরাহকারী 3টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে জানিয়ে ভোক্তার মহাপরিচালক বলেন, কেউ তেল নিয়ে সিন্ডিকেট করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ব্যবসায়ীদের মনোভাবের পরিবর্তন করে তাদের সংযমী হওয়ার আহ্বান জানান তিনি। রমজান কেন্দ্রিক সব ধরনের পণ্যের পর্যাপ্ত সরবরাহ আছে বলেও জানিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। 3,89,000 টনের মতো আমদানি হয়েছে। কেবলমাত্র ভোজ্য তেলের বিষয়ে আমাদের একটু অস্বস্তি আছে। তা হলো, পর্যাপ্ত পরিমাণে ভোজ্য তেল আমদানি হলেও আমরা দেখতে পাচ্ছি কিছু ব্যবসায়ীর মাঝে বাজারে তেল সরবরাহের কৃত্রিম সংকট সৃষ্টির প্রবণতা রয়েছে বলে মনে হচ্ছে। এই বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে এবং যে ব্যবস্থা আমরা নিচ্ছি তা অব্যাহত থাকবে। হটলাইন ওই ব্যক্তির বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে বন্ধ হওয়া 14টি কারখানার 31,669 কর্মী ও 1,565 জন কর্মকর্তাদের সব পাওনা মেটাতে প্রয়োজনীয় 525 কোটি 46 লাখ টাকা জোগাড় হয়েছে। মার্চের 9 তারিখ থেকে শ্রমিকদের পাওনা পরিশোধ শুরু হবে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাকাওয়াত হোসেন। উপদেষ্টা জানান, বেক্সিমকোর শেয়ার বা কোনো কিছু বিক্রি করা সম্ভব হয়নি। বলেন, বেক্সিমকোর মাধ্যমে অনেক টাকা লুট হয়েছে। 13টি ব্যাংক প্রতিষ্ঠানটিকে ঋণ দিয়েছে, সবচেয়ে বেশি দিয়েছে জনতা ব্যাংক। তিনি বলেন, যারা এই ঋণ দেবার সাথে জড়িত সবাইকে খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে। কেউ বিদেশে চলে গেলে প্রয়োজনে তাদের পাসপোর্ট বাতিল করা হবে। এ সময় সেনাপ্রধানের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে এম শাকাওয়াত হোসেন বলেন, সেনাপ্রধান অনেক বিচক্ষণ মানুষ, তিনি যা বলেন সেটা বুঝেই বলেন, তার বক্তব্যের ব্যাখ্যা তিনিই দিতে পারবেন। 31,669 জন শ্রমিক এবং 1,565 জন কর্মকর্তার পাওনা বাবদ, আবার বলছি, মোট 525 কোটি 46 লক্ষ। এভরিবডি ব্যাংকের ছাতার মতো আপনি গার্মেন্ট ইন্ডাস্ট্রি তৈরি করেছেন, ব্যাংক থেকে লোন নিয়েছেন,
তার কি কতখানি এক্সপোর্ট কি আছে কি না আছে আমাদের ব্যাংকগুলো তো দেখে নাই। আই এম সরি টু সে, শুধু এদের দোষ দিলে তো হবে না। এই যে 30,000 কোটি যে একটা ব্যাংক দিল, সেই ব্যাংকে কি মানে ব্যাংক ধমক দিল পুরো ব্যাংক দিয়ে দিল? বাংলাদেশ ব্যাংকের লোক ছিল না? সো দে শুড বি হেল্ড রেসপন্সিবল। খালি এই লোককে বলে তো লাভ নাই যে ভ্যাকসিন করে অমুক জেলের মধ্যে ঢুকাও, একে আদালতে পাঠাও। তারা কোথায়? হোয়ার দ্য ব্যাংকার্স? সীতারামন আমার জন্য অনেক উঁচু স্তরের লোক, তিনি একটি বাহিনী চালাচ্ছেন এবং তিনি কোনো কথা না বুঝে বলেন নাই। বাকিটা ইন্টারপ্রিটেশন কি এটা আপনারা জানেন। আর আমি যতটুকু ওনাকে চিনি, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান। যা বলার মানুষের মুখের উপরে বলার মতো লোক। হ্যাঁ, সো আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর হিম। উনি কী বলেছেন না বলেছেন সেটা ব্যাখ্যা আমি দিতে পারবো না, এটা উনিই দিতে পারবেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, মিয়ানমারের পরিস্থিতি খুব জটিল হলেও রোহিঙ্গা সমস্যার সমাধানে জোর দিতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি। বলেন, রোহিঙ্গাদের পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন তিনি। রোহিঙ্গা সমস্যার সমাধানের পথ খুঁজে বের করার বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে একমত হয়েছেন তারা। তিনি বলেন, বর্তমানে মিয়ানমারে নানামুখী সংঘাত চলছে, তবে এর মধ্যেও একটা সমাধানের পথ খুঁজে বের করতে হবে বলে জানান ফিলিপ্পো গ্র্যান্ডি। আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ সরকার রোহিঙ্গা নিয়ে একটি সম্মেলনের প্রস্তাব দিয়েছে বলে জানান তিনি। বিদেশি সহায়তা ছাড়াই শেখ হাসিনাকে হটিয়েছে তরুণরা, বলেছেন দৈনিক আমার দেশের সম্পাদক ও প্রকাশক ডক্টর মাহমুদুর রহমান। এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের 7ম সমাবর্তনে গেস্ট অব অনার হিসেবে রাখা বক্তব্যে তিনি একথা বলেন। আমাদের দেশের ইয়াং জেনারেশন তারা বর্তমান সময়ে সবথেকে নোটোরিয়াস একটা ফ্যাসিস্ট রেজিমকে তারা হটিয়ে দিয়েছে কোনো রকম বিদেশি সহায়তা ছাড়া, শুধুমাত্র সাহস এবং তাদের জীবন এবং আল্লাহর উপর। আন্দোলনরত বিজিবি জওয়ানদের দাবি, সম্মিলিত আবেদন যাচাই বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এমন আশ্বাসে পিলখানা সদর দপ্তর থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন চাকরিচ্যুত বিজিবি সদস্যরা। এর আগে সকাল 10টায় বিজিবি সদর দপ্তরে মূল ফটকের সামনে অবস্থান নেন চাকরিচ্যুত বিজিবি সদস্যরা। বেলা 12:30টার দিকে আন্দোলনরতদের একটি প্রতিনিধি দল বিজিবি কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে তাদের দাবি দাওয়া তুলে ধরেন। তারা বলেন, এমনকি ফেসবুক পোস্ট দেওয়ার জন্য চাকরিচ্যুত করা হয়েছে। এ সময় তারা 2010 সালের বিজিবি আইন বাতিল চেয়ে নতুন আইন প্রণয়ন করারও জোর দাবি জানান। পরে কর্তৃপক্ষের আশ্বাসে বেলা 1:30টার দিকে কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। আমরা আমাদের ডকুমেন্টসগুলো দেখাইলাম, এই আইন যদি কার্যকর হয় তাহলে আদালত অবৈধ, আর যদি এই আইন আদালত বৈধ হইলে এই আইন অবৈধ। এখানে তারা আমাদের সাথে সম্মতি প্রকাশ করছে। সম্মতি প্রকাশের পরে পরের স্টেপ হলো ওরা আমাদেরকে শেষ পর্যন্ত ডিসপোজ রেখে দিচ্ছে। আমরা যারা ভুক্তভোগী যে সকল সৈনিক আছে, এই সমস্ত সৈনিক আমি আমার পক্ষ থেকে আমরা একটা নির্দিষ্ট তারিখ দেবো। এই তারিখ অনুযায়ী সমস্ত সৈনিক বিজিবি মহাপরিচালক বরাবর আবেদন করবে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়া হবে, বিএনপির বর্ধিত সভায় খালেদা জিয়ার হুঁশিয়ারি। আগে স্থানীয় সরকার নির্বাচনের ফাঁদে পা দেবে না বিএনপি, বললেন তারেক রহমান। বিএনপির বর্ধিত সভা ঘিরে সংসদ ভবন এলাকায় উৎসব মুখর পরিবেশ। ফ্যাসিবাদের আমলে দেশ ছিল অবরুদ্ধ, বললেন মির্জা ফখরুল। ছাত্র তরুণদের দলের নাম জাতীয় নাগরিক পার্টি, নাহিদ ইসলাম আহ্বায়ক, সদস্য সচিব আক্তার। গণতান্ত্রিক ছাত্র সংসদের 205 সদস্যের আহ্বায়ক কমিটি। জুলাই শহীদগণ, জুলাই শহীদ আর আহতদের অভিহিত করা হবে জুলাই যোদ্ধা নামে। সহায়তা 3 ক্যাটাগরিতে। রমজান মাসের প্রথম সপ্তাহে আসছে 14 কোটি লিটার অপরিশোধিত সয়াবিন তেল। চাহিদার তুলনায় আমদানি বেশি, জানালেন ভোক্তা মহাপরিচালক।
এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।